সুপ্রিম কোর্টে ইডির পিটিশনে দাবি করা হয়েছে যেহেতু ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5-এর বেশি ছিল এবং তাদের হাতে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 নম্বর ধারা অনুযায়ী চুরি নয়, ডাকাতির অভিযোগে অভিযুক্ত। এর পাশাপাশি ইডির এই পিটিশনে আরও দাবি করা হয়েছে যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন, তাদের কাছে পিস্তল এবং রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে প্রস্তুতি নিয়ে ঢুকেছিল এই সশস্ত্র বাহিনী, তাতে বাধা দিলে প্রাণহানি পর্যন্ত হতে পারত। কিন্তু আমার পরবর্তী বক্তা সজলের কাছে আমার প্রশ্ন থাকবে, ইডির সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী ছিল তারাও কি নিরস্ত্র ছিল? তাদের হাতে তো আগ্নেয়াস্ত্রই ছিল এবং গোলাপ ফুলের তোড়া ছিল না। তাহলে একটা সার্চ প্রেমিসেস শুধু নয়, দুটো সার্চ প্রেমিসেস থেকে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন আর তারা চুপচাপ বসে থাকলো। আমি গুলিগোলা চালানোর কথা বলছি না, সাধারণ প্রতিরোধের চেষ্টাটুকু করলো না। দেখুন, সজল খুব ভালো করে জানে যে এ রাজ্যে সন্দেশখালির ঘটনার পর সমস্ত রেডে রীতিমতো সশস্ত্র জওয়ান নিয়ে পূর্ণ প্রস্তুতিতে ইডি বা সিবিআই যায়। ইনফ্যাক্ট সজলের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ান থাকেন, স্টুডিওতেও তারা এসছেন, তাদের তো কখনো নিরস্ত হয়ে আসতে দেখি না। আমি আবার বলছি গুলিগোলা চালানোর কথা নয়, কিন্তু প্রতিরোধের ন্যূনতম চেষ্টা কি হয়েছে? নাকি মুখ্যমন্ত্রী বেরিয়ে একটা বাক্য বলেছিলেন যে ওই ইডি অফিসাররা আমাকে কি বললো, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সেখানে কি বলেছে সেটা আর আমি পাবলিকলি বলছি না। এটা কি কিছুর ইঙ্গিত? এর পেছনের গল্পটা কি? সজল কি বলে? না, আমি তো এখানে গল্প বলতে আসিনি, যেটা ঘটনা সেটা বলতে এসেছি। সেটা হচ্ছে ঘটনা তুমি জানো, ভেতরে ঘটনা বলো না। হ্যাঁ, যেটা আমরা দেখছি আর কি, যেটা হচ্ছে যে দেখুন, এটা ইডির বোঝা উচিত ছিল যে পুরো রাজ্যটাই সন্দেশখালি। ওরা সন্দেশখালি, শাহজাহান আর মমতা, আমি বেগম টেগম বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে একই জিনিস, এটা ওদের বোঝা উচিত ছিল। সেটা ইডির বুঝতে ভুল হয়েছিল। দেখুন, এটা ঠিক বলেছেন যে যারা ইডির পক্ষে গেছিলেন, হ্যাঁ, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিলেন তাদের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। দুটোই প্রশাসনিক সংস্থা, তারা উর্দি পরেই দুপক্ষ এসেছিলেন। এই জায়গায় আপনি যেটা বলছেন যে তারা যদি লাইন করে দাঁড়িয়ে পড়তেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকে দিতেন, তাহলে আজকের এখানের আলোচনা সভাটা হতো মমতা ব্যানার্জির ওপর শ্লীলতাহানি, এবং হয়তো দেখা যেত দুপক্ষের একটা বিস্তর ধাক্কাধাক্কি, গুতোগুতি, তারপর সেটা আরো বড় দিকেও যাওয়ার সম্ভাবনা ছিল। গুলিগোলা যেত কিনা আমি বলতে পারবো না, কিন্তু প্রাণহানির আশঙ্কা যারা করেছে তারা নিশ্চয়ই এটার মাধ্যমেই করেছে যে তার সেখানে গুলি চললেও চলতে পারতো। দুটো ফ্যাকচুয়াল এরার সজল, এক হচ্ছে পুলিশ বাহিনীর যারা ছিল, আমি অন্তত ক্যামেরায় যাদের দেখেছি তাদের মধ্যে অধিকাংশের কোনো উর্দি ছিল না। তোমার মনে থাকবে ফাইল যিনি বয়ে বয়ে গাড়িতে রাখছিলেন কোনো উর্দি পড়েছিলেন না, এক নম্বর। আর দুই হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে তো মহিলার জওয়ানও থাকার কথা, মানে এসবই তাই বলে। আগেই বলেছি সন্দেশখালি বুঝে যাওয়া উচিত ছিল। আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি কোনো কিছুই দেখিনি, আমি সবই পরে দেখেছি। হ্যাঁ, যাদের গায়ে উর্দি ছিল না সেটা যেমন ছিল, কিন্তু যেখানে ডিজি থাকেন, যেখানে সিপি থাকেন, এবং তারা যখন উর্দি পরে থাকেন, বাকিরা উর্দি পরলেন কি পরলেন না, দ্যাট ইজ ডাজেন্ট ম্যাটার। এবার আপনাকে আমি বলছি যে আজকের বিষয়টা যেটা, যে এতদিন আদালতে বা মানে এতদিন একটা চলছিল, ইডি বলছে তুই চোর, তৃণমূল বা মমতা ব্যানার্জি ইডির উদ্দেশ্যে বলছেন তুই চোর। আমরা যে বলতাম গলি গলি মে চোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়, আজকে প্র্যাকটিক্যালি সেই কথাকেই মান্যতা দিয়ে দিল হাইকোর্ট। তারা বুঝিয়ে দিল মমতা ব্যানার্জি ইডির বিরুদ্ধে যে চুরির অভিযোগটা এনেছেন সেই অভিযোগটা সর্বৈব মিথ্যা, মামলাটা খারিজ। ফলে স্বাভাবিকভাবে এখন বাকি রইল মমতা ব্যানার্জি চোর, এবং সেই চোরের উদ্দেশ্যে কি বিধান হয় সেটার জন্য আগামীকাল আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলছি, এই যে বৈশাদারা বারবার বলছে যে ইডির কথা বেদবাক্য নয়, ঠিকই, ইডির কথা, সিবিআই এর কথা আজকে বেদবাক্য নয়, যখন ক্ষমতায় ছিলেন তখন, ক্ষমতায় ছিলেন না তখন সেটা বেদবাক্য ছিল। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, প্রত্যেকটা থানায় থানায়, সুমনদা আপনি জানেন, আপনি এখন মানবেন না সেটা আমি জানি না, প্রত্যেকটা থানায় থানায় আমাদের মতন যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের বিরুদ্ধে প্রচুর ওয়ারেন্ট জমিয়ে রাখা হয়, যেটা নজরুল সাহেব বলতে পারবেন। এই ওয়ারেন্টগুলো ইউজ করা হবে কখন? এই ওয়ারেন্টগুলো ইউজ করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে
ঠিক নির্বাচনের মুখে মুখে। তাই যদি আপনারা বলতে চান যে এটা রাজনীতি কিনা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারাও যে এটা না, নিয়ে আমি রাজনীতি তো করেন, এই জন্য আমি সেটার একটা সূর্যনীল প্রমাণ বাবুকেও দিয়ে যেটা দিলাম। জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে এই ন্যারেটিভটা সেট করা নয় তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যান, তারপরে কোর্টে আমরা একেবারে প্রমাণ করে দেবো যে এটা বেআইনি কাজ হয়েছে। সেই জন্য আমি যেভাবে নিরস্তভাবেও প্রতিরোধ করা উচিত ছিল, দরকার ছিল, করলাম না। এখন নিরস্ত্রভাবে প্রতিরোধ হয়েছে কি হয়নি সেটা তো আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, ওখানে সেটা ছিলেন না। কেউ মানে আমি বলছি সবাই মানে দুটো পিটিশনে একটা বাক্য কেউ লেখেননি, যার ফলে আমাদের ধরে নিতে হবে হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা ইডি কোনো পক্ষ তো বলতেন না। আমি ধরে নিলাম যখন একজন, দেখুন, একজন প্রশাসনিক কর্তা গেছেন, যিনি গেছেন প্রশাসনের সর্বোচ্চ, পুলিশের যিনি গেছেন তিনি পুলিশের সর্বোচ্চ, কলকাতা পুলিশের যিনি গেছেন তিনি কলকাতা পুলিশের সর্বোচ্চ, আবার সানাইয়ের মতন বাঁচতে নন্দিনী চক্রবর্তী যিনি গিয়েছেন তিনিও প্রশাসনের একজন সর্বোচ্চ। এই ধরনের মানুষ যদি ওখানে গিয়ে হাজির হয়, সুমনদা, বলা খুব সহজ, যদি এখন এই টেবিলে এসেও তারা এখানকার কাগজপত্র আপনার ল্যাপটপ তুলে নিয়ে যায়, আপনি তাৎক্ষণিক কিছু করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, আমার সন্দেহ ভুল হতে পারে, কিন্তু পরে তার রিঅ্যাকশন নিশ্চয়ই হবে। তার কারণ দুটোর মধ্যে তফাৎ আছে সজল। একটা হচ্ছে ইডি বা পুলিশ, দুটোই হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি, তাদের নথি তোলা আর এবিপি আনন্দের নথি বা কাগজ তোলাটা দুটো আলাদা। এই জায়গাটাই বোঝাতে চাইছি, দুজন ল এনফোর্সমেন্ট মানে এনফোর্সিং এজেন্সি, যে আইনকে স্থাপন করার সংস্থা দুজনে নয়, একজন কিন্তু আইনের সহায়তা নিয়ে বেআইনি কাজ করছে, একটা দল আইনের সাহায্য নিয়ে আইনের বলে বলিয়ান হয়ে তারা চুরি ডাকাতিতে লিপ্ত হয়েছে। আমি আপনাকে বলছি যে বৈশাদা যেটা বলছিলেন যে ইডির এই যে চুরির অভিযোগ মানুষ বিশ্বাস করে না, আরে বৈশাদা আপনি বলছেন ঠিক, আপনার বিবেক বিশ্বাস করে? মমতা ব্যানার্জি নিজে বলছেন আমি মোবাইল নিয়ে চলে এসেছি। বলতে খারাপ লাগে যে মমতা ব্যানার্জিকে আগামী দিন যদি কলকাতা পুলিশ সরকার বদল হওয়ার পর যদি বাগলারি সেকশন ধরে নিয়ে যায় মোবাইল চুরির অপরাধে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আপনি বলছেন তিনজন ডিরেক্টরেটের একজন, ডিরেক্টরের একজন কেন? সত্যি কথা, এই প্রশ্নটাতে আমি আপনার সাথে সহমত যে লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে অভিযোগ, কিন্তু আমি বিজেপি হয়েও আমি এই অভিযোগটা করছি, লিপস অ্যান্ড বাউন্সের এতগুলো ডিরেক্টরকে বাদ দিয়ে শুধু একটা দুটো ডিরেক্টর, একটা দুটো চাকর বাকরকে কেন টানাটানি করে? সবগুলোকেই টানাটানি করা উচিত, সেই ব্যাপারে বলবেন। আমি একটা কথা বলি, দেখুন একটা কথা সজল, যেহেতু একটা আচ্ছা বলে যাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টির দলিল চুরি হচ্ছিল ইডির নেতৃত্বে, আপনারা অনেকেই দেখিয়েছেন, সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা ফাইল কেন? সেটার উত্তর দিন। সেখানে নন্দিনী চক্রবর্তী কেন? সেটার উত্তর দেবেন। আমি বলি যার মারাত্মক উদাহরণ দিয়েছে, এখন দেখুন, যদি কোনো আইন মানা সংস্থা, যাদের কাজ, যাদের সাংবিধানিক দায়িত্ব যে আইনের প্রতিষ্ঠা করা, তারা যদি এই ল্যাপটপ নিয়ে চলে যায়, সত্যি সত্যি কিছু করতে পারবো না। কিন্তু আমি যদি ইডি হতাম আর ইডির ক্ষমতা আমার থাকতো, তাহলে আমি ল্যাপটপ চুরি আটকাতাম, একেবারে এইভাবে আটকাতাম, মানে খুব সিম্পল। কিন্তু জোকস অ্যাপার্ট, একটা দুর্ভাগ্যের পার্টও আছে। সজল যে উদাহরণটা দিল, যে দেখুন ভোট এলে এই জমিয়ে রাখা এফআইআরগুলো, সেগুলো টেনে বিরোধীদের হয়রানি করার অভিযোগ করছে রাজ্যের বিরোধীরা। আবার রাজ্যের শাসক বলছে কেন্দ্রের শাসক ভোট এলে এজেন্সিকে সক্রিয় করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। কি দুর্ভাগ্য! মানে আমি বলছি, কেন্দ্র বা রাজ্য কোথাকার এজেন্সি, তারা যথেষ্ট ফেয়ারনেসের সঙ্গে একটা ভোট হতে দেবে না? তাদের একটা কোনো রাজনৈতিক দিকে ঝুঁকে থাকতে হবে। এটা সাধারণ নাগরিক হিসেবে, ভারতবাসী হিসেবে এবং রাজ্যবাসী হিসেবে দুর্ভাগ্যের। বৈষ্ণব চট্টোপাধ্যায়, মানে বিজেপির প্রতিনিধির কথায় এটাই প্রমাণ হলো যে নির্বাচন হচ্ছে বলে ইডিকে ওরা ব্যবহার করছে। মানে নির্বাচন এসছে বলে 6 বছর ধরে যে ইনভেস্টিগেশনে এক লাইনও পাওয়া গেল না, সেইটাকে নিয়ে ইনভেস্টিগেশনে এসে সব এইসব কথা কেউ বিশ্বাস করছে না। আপনারা টিভিতে রোজ বলছে না, বিশ্বাস করছেন না, এটা বলেন নির্বাচন আসবে, মোদি মানে চোর, বিজেপি মানে চোর, ব্যাংকের টাকা চুরি করে নিয়েছে, দেশের সম্পদ করে নিয়ে চলে গেছে। কেন ভাই কথা বলেন? দেশের আপনি ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছেন, আপনারা বিজেপি পার্টি। আরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা লিকুইডেট করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমি বলছি ভুলে যান কিছুক্ষণের জন্য এজেন্সি। আমরা 9-এর দশকে যাদের ছোটবেলা কেটেছে, একটা ভয়ঙ্কর ছবি দেখেছিলাম। সেখানে অবশ্য কেন্দ্রের এজেন্সি ছিল না, রাজ্যে ক্ষমতা বদলের পর
জয়ললিতা ক্ষমতায় এলেন, করুণানিধিকে মাঝরাত্রিরে তাকে চ্যাংদোলা করে তার শোবার ঘর থেকে টেনে গ্রেফতার করলো পরিবর্তিত সরকারের পুলিশ। আমি বলছি এই ভয়ঙ্কর ছবিটাও কিন্তু সুষ্ঠু গণতন্ত্রের পরিচয় দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।